হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুতে, নিরপেক্ষ পরমাণুতে যখন আমরা ইলেকট্রন বের করে নিব তখন যে এক মোল ধনাত্মক আয়ন তৈরি হয়, সে আয়ন তৈরি হওয়ার জন্য আমাদের যে শক্তি প্রয়োজন হয় সেই শক্তিকে আমরা আয়নীকরণ শক্তি বলি। তো একটু ব্যাখ্যা করতেছি। আমি মনে করো তোমার গ্যাসীয় মৌল, এটা হচ্ছে 1 মোল পরিমাণ। তো এই গ্যাসীয় 1 মোল পরমাণু থেকে আমরা বিচ্ছিন্ন একটা করে, অর্থাৎ প্রত্যেকটা পরমাণু থেকে যদি আমরা একটা করে ইলেকট্রন বের করি, এভাবে পুরো 1 মোলে প্রত্যেকটা পরমাণু থেকে একটা করে ইলেকট্রন বের করে পুরো 1 মোলকে যদি আমরা ধনাত্মক আয়নে পরিণত করতে চাই, তাহলে প্রত্যেকটা ইলেকট্রন যে আমরা বের করতে যেই শক্তি প্রয়োজন হয় সেই শক্তিকে আমরা আয়নীকরণ শক্তি বলি। এই পরমাণু থেকে ইলেকট্রন বের করতে 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে ইলেকট্রন বের করতে যে শক্তি প্রয়োজন হয় তাকে হচ্ছে আয়নীকরণ শক্তি বলে। এখন আয়নীকরণ শক্তি হচ্ছে দুইভাবে আমরা বুঝতে পারি। একটা পিরিয়ডিক টেবিলে আমরা হচ্ছে গ্রুপ ওয়াইজ আয়নীকরণ শক্তি ভাগ করি, আর হচ্ছে পর্যায় ভিত্তিক আমরা আয়নীকরণ শক্তি ভাগ করি। সো আয়নীকরণ শক্তিটা কীভাবে কাজ করে আমরা যদি ভিতরে দেখি, তাহলে দেখব যে যখন পরমাণু থাকে, সেই পরমাণুর শেষ শক্তি স্তরে যে ইলেকট্রন, সেটার সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ সেটা সাধারণত একটু কম থাকে। কিন্তু যখন পরমাণুর আকারটা ছোট থাকবে তখন কিন্তু সেই আকর্ষণটা একটু বেশি। সেই নিউক্লিয়াসের সাথে, এই যে ধরো এটা নিউক্লিয়াস, এটা ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ, সেটা যদি আকারটা ছোট হয়, পুরো পরমাণুর আকার যদি ছোট হয় তাহলে কিন্তু আকর্ষণ বেশি থাকে, আর যদি আকার বড় হয় তাহলে দেখবে আকর্ষণটা কম থাকে। সো যেই পরমাণুর শেষ শক্তি স্তরে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ যদি কম হয়, তাহলে তার আয়নীকরণ শক্তি কম। কেন? কারণ তাকে যেহেতু আকর্ষণ কম, তাকে যদি একটুখানি টান দিই তাহলেই কিন্তু সে বের হয়ে আসবে, তার অনেক বেশি শক্তি প্রয়োজন হয় না। যেহেতু আকর্ষণ এটার কম থাকে, যেহেতু আকার যদি বড় থাকে তাহলে আকর্ষণ কম থাকে, এই কারণে আয়নীকরণ শক্তিটাও কম লাগবে। কিন্তু যদি আকার ছোট হয়, আকার যদি কম হয়, তাহলে আকর্ষণ অনেক বেশি থাকে। আকর্ষণ যখন বেশি থাকবে তখন ইলেকট্রনটাকে ত্যাগ করতে বা ইলেকট্রনকে সরাই নিয়ে আসতে অনেক বেশি শক্তি প্রয়োজন হবে, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট তোমার আয়নীকরণ শক্তিও বেড়ে যাবে। সো কী হইতেছে, আমার যদি ব্যাসার্ধ কমে বা পরমাণুর যে আকার সেটা যদি কম থাকে, তাহলে আয়নীকরণ শক্তি বেশি থাকবে, আর ভাইস ভার্সা। আর যদি পরমাণুর আকার যদি বেশি থাকে তাহলে আয়নীকরণ শক্তি কম থাকবে। এই জিনিসটাকে কেন্দ্র করে আমরা শিখি যে গ্রুপ ওয়াইজ আর পর্যায় ওয়াইজ। তো গ্রুপ ওয়াইজ কী হয়, যখন গ্রুপে উপর থেকে নিচে নামে তখন কিন্তু একটা করে শক্তি স্তর অ্যাড হয়। শক্তি স্তর অ্যাড হওয়ার ফলে কী হয়েছে, তোমার আকারটা কিন্তু বেড়ে গেল। আকার বাড়লে কী হয় আমরা জানি, আয়নীকরণ শক্তি কমে। আর যখন আকার কমে তখন হচ্ছে আয়নীকরণ শক্তি বাড়ে। সেম যখন আমার পর্যায়ে বাম থেকে ডানে যাবে তখন কি তোমার হচ্ছে তোমার এইটা বাড়বে, কি বলে, সেই পারমাণবিক সংখ্যা বাড়বে। পারমাণবিক সংখ্যা বাড়লে কী হয়, পারমাণবিক আকার কমে। এটা কেন হয় এটা আমি আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করব। সো আকারটা বাড়ার কারণে, এটার কারণে আমার হইতেছে গ্রুপ থেকে যখন উপর থেকে নিচে নামে তখন হইতেছে আমার আকার বাড়তে থাকে, এই কারণে আমার আয়নীকরণ শক্তি কম থাকে। আর যখন বাম থেকে ডানে যায় তখন হচ্ছে আমার আয়নীকরণ তখন হচ্ছে আমার পারমাণবিক যে ব্যাসার্ধ সেটা হইতেছে কমতে থাকে। যেহেতু আকার কমতে থাকে এই কারণে আমার আয়নীকরণ শক্তি বাড়ে, আর যখন আকার বাড়তে থাকে তখন আমার আয়নীকরণ শক্তি কমে। সো এটাই হইতেছে আমার আয়নীকরণ শক্তির কনসেপ্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট পাবা। ধন্যবাদ সবাইকে।